সেদিন বাবাকে বলেছিলাম, দায়িত্ব পালন করতে না পারলে জন্ম দিয়েছো কেন? বাবা কিছুক্ষণের জন্য হয়তো তপ্তা খেয়ে গিয়েছিলেন আমার কথায়। চুপ করে চলে গিয়েছিলেন পাশ কাটিয়ে। আমিও বোধহয় কিছুটা তৃপ্তি পেয়েছিলাম কথাটা বলতে পেরে। আসলেই তো, ছোটবেলা থেকে অন্যদের তুলনায় আমার চাহিদা তুলনামূলক কম হওয়া সত্ত্বেও বাবা তা কখনো পরিপূর্ণ করতে পারেননি। প্রতি মাসে বেতন পেয়ে 30 টাকা দিতেন, সেটাও আম্মুর কাছ থেকে লুকিয়ে লুকিয়ে। আমার তাতে পোষাতো না। আমার এখনো মনে আছে, খুব ছোটবেলায় আশরাফুলের ক্রিকেট খেলা দেখে ভক্ত হয়ে গিয়েছিলাম ক্রিকেটের। চেয়েছিলাম ক্রিকেটার হতে। বাবার কাছে চেয়েছিলাম সামান্য একটা ব্যাটিং গ্লোভস। তিনি আমাকে নিয়েও গেলেন মার্কেটে, কিন্তু গ্লোভসের দাম 750 টাকা ছিল। সামান্য বেতনভুক্ত আমার আব্বার পক্ষে সেটা কেনার সামর্থ্য ছিল না। তিনি রাত 2টা পর্যন্ত জেগে কাপড় সেলাই করে বানিয়ে দিয়েছিলেন একটা হাতের গ্লোভস। যদিও সেটা হাত মোজার মতো হয়েছিল, তবুও আমি স্বাচ্ছন্দ্যে সেটা নিয়ে খেলতে গিয়েছিলাম। কিন্তু পাড়ার বন্ধুদের হাসি তামাশার পাত্র হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসেই ছুঁড়ে ফেলে দিয়েছিলাম বাবার দেয়া সেই গ্লোভসটি। বাবা সচক্ষে দেখেছিলেন, কিচ্ছু বলেননি। আরেকটু যখন বড় হলাম, তখন বায়না ধরেছিলাম সাইকেলের। আব্বা বলেছিল, সময় হোক পাইয়া যাবি, কিন্তু সেই সময়টা কখনো হয়ে ওঠেনি। দিন গেল, আরেকটু বড় হলাম। তখন আমি যুবক, গায়ের রক্ত গরম, কাউকে কেয়ার করার মতো সময় ছিলই না আমার। দেখলাম বন্ধুরা দামি ফোন ব্যবহার করছে। জানি আব্বাকে বলাটা বৃথা, জেনেও বলেছিলাম। তিনি বলেছিল, বাজান আর কয়টা দিন অপেক্ষা কর, সময় হোক আমি নিজেই কিনে দেব তোরে। ব্যাস, মাথায় রক্ত উঠে গিয়েছিল। রাগের মাথায় বলেই ফেললাম, দায়িত্ব নিতে না পারলে জন্ম দিছিলা কেন? আব্বা চুপ করে চলে গিয়েছিল অন্য রুমে। প্রায় 1 মাস আমার সাথে কথা বলেননি তিনি। সেটা কি তার রাগ ছিল নাকি অন্য কিছু, তা বোঝার মতো বয়স তখনও আমার হয়নি। বললামই তো, টকপকে যুবক ছিলাম। অন্যদের বাবাদের সাথে নিজের বাবাকে তুলনা করতাম সব সময়। মাকে বলতাম, আমার বন্ধুদের বাবা তাদের চাহিদা পূরণ করতে পারলে তিনি কেন পারবে না? মা আমাকে চুপ করিয়ে দিতেন। আব্বা সবসময় একটা কথা বলতেন, ইট মারলে পাটকেলটি খেতে হয়। আমাকে ইঙ্গিত করেই বলতেন, তুমি তোমার আব্বা আমার লগে যেমন আচরণ করবা, ঠিক তেমনটাই তুমি তোমার সন্তানের কাছ থেকে পাইবা। এর থেকে বেশি কিছু আশা করো না বাজান, মনক্ষুণ্ণ হইবা। এসব কথায় পাত্তা দিতাম না আমি। একদিন আমি আমার বন্ধুদের সাথে কক্সবাজার করতে গিয়েছিলাম। মা ফোন করে বলে, বাজান তোর আব্বা হাসপাতালে, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি পরে দিনই চলে আসার সিদ্ধান্ত নেই। জানি না কেন খুব ঘাবড়ে গিয়েছিলাম। আব্বার চেহারাটা বারবার চোখের সামনে ভাসছিল। রাতটুকুকে বললি যে এই বলে সান্ত্বনা দিয়েছিলাম যে সকাল হলেই তো আব্বারে দেখতে পারো, কিন্তু না, শেষ দেখা হলো না আমার আর আব্বার সাথে। তার আগেই তিনি বিদায় জানান এই নিষ্ঠুর জগৎকে।
ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন আর বলেছিলেন, ওই তো আইতাছে, শীঘ্রই আইসা পড়বো, তুমি টেনশন করো না তো। আমার মনে আছে সেদিন আমি জীবনে প্রথম চিৎকার করে কেঁদেছিলাম। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম আমি। অজস্রবার কপাল ঠুকেছিলাম দেয়ালে। চিৎকার করে বলছিলাম, কেউ কি আমার আব্বারে ফিরায় দিতে পারবেন? পারবেন আমার আব্বারে ফিরায় দিতে? সকলেই বোঝাচ্ছিল মৃত ব্যক্তির সামনে কাঁদতে হয় না, এতে নাকি মৃত ব্যক্তি কষ্ট পায়। কিন্তু আমি তাদের কিভাবে বুঝাবো আমি যে বড্ড অপরাধী, অনেক বড় অপরাধী। সেই পাপের বোঝা বয়ে বেড়াতে হবে আমায় আজীবন। ক্ষমা চাওয়া হলো না আমার তার কাছে আর। ছোট ছোট বিষয়ে অনেক অপমান করেছি, বাবা মুখ বুঝে সহ্য করে নিয়েছিল। আজ অনেকগুলো বছর হয়ে গেছে তুমি নাই আব্বা। তোমার এই হতবাকা ছেলেটা তোমাকে ছাড়া বড্ড অসহায়, বড্ড একা। আচ্ছা আব্বা, আমাকে কি ক্ষমা করেছো? আমি কি ক্ষমা পাওয়ার যোগ্য আব্বা? আমারে মাফ করে দাও আব্বা, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দিও আব্বা, আমারে মাফ করে দিও। নিয়তি হয়তো এমনই, কিছু মানুষকে সুযোগ দেয় না প্রায়শ্চিত্ত করার, বিবেকের কাজ করা এনে দাঁড় করিয়ে দেয়। আজ আমার মাথার উপর সেই বাবার মুখ ছায়াটা নেই। আজ আমি নিজের সাথে বন্ধুদের তুলনা করি, মাকে বলি তারা কত ভাগ্যবান, তাই না? অন্তত বাবাকে ভালোবাসি কথাটা বলতে পারে। মা চুপ করে থাকে, চোখের কোণে বিন্দু জল জমা হয়ে ওঠে তার, সেটা আমার চোখ এড়ায় না।